সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। সেই কলেজ দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তোমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আশা করি সবাই বাসায় আছো, সুস্থ আছো। তোমরা দেখতে দেখতে অনার্স ফার্স্ট ইয়ার শেষ করে ফেললাম। তোমাদের হয়তো অটো প্রমোশনের মাধ্যমে সেকেন্ড ইয়ারে তোমরা পড়াশোনা করছো। আজকে আমাদের রাজশাহী কলেজ দর্শন বিভাগের ধারাবাহিকতা অনুসারে অনলাইন ক্লাস যে পরিচালিত হয়, সেই অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তোমরা আজকে হয়তো সম্ভবত আমার সাথেই তোমাদের প্রথম ক্লাস দ্বিতীয় বর্ষের, এটা অনলাইনের মাধ্যমে হচ্ছে। তোমাদের যারা দ্বিতীয় বর্ষে আছো, আমি তোমাদের দ্বিতীয় বর্ষের যে পাশ্চাত্য দর্শনের ইতিহাস আধুনিক যে যুগটা আছে সেটা পড়াই। আমার সাথে আছেন দর্শন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষক জয়নাল আবেদিন স্যার। উনি একটা পাঠ পড়ান এখান থেকে, আধুনিক দর্শন থেকে আমি একটা পাঠ পড়াই। তো আজকে যেহেতু তোমাদের সাথে প্রথম আলোচনা, প্রথম আমার ক্লাস, তো এই জন্য তোমাদের সাথে আজকে আমি হয়তো বেসিক আলোচনাগুলোই করবো, হয়তো বিস্তারিত কোনো কিছুতে যাবো না। তোমরা সবাই কেমন আছো? তোমাদের সেই প্রিয় মুখগুলো অনেকদিন যাবতীয় আমি দেখি না, আমরা হয়তো দেখার সুযোগ হচ্ছে না একটা প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে। যাই হোক, তারপর হচ্ছে আমাদের কোনো কিছু থেমে নেই, পড়াশোনা আমাদের চালিয়ে যেতে হচ্ছে। এই ধারাবাহিকতায় আজকে অনলাইন ক্লাসে আমি আসলাম। তোমাদের আধুনিক দর্শন থেকে যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অভিজ্ঞতাবাদী দার্শনিক বিন্দু আর একটা হচ্ছে বুদ্ধিবাদী দার্শনিক বিন্দু। তোমরা জানো ফার্স্ট ইয়ারে পড়েছো অভিজ্ঞতাবাদ কি আর বুদ্ধিবাদ কি। আমি জাস্ট স্লাইডে করবো না, তোমাদের সাথে সাধারণ কিছু আলোচনা করতে চাচ্ছি। আমি অভিজ্ঞতাবাদ এবং বুদ্ধিবাদ সম্পর্কে তোমরা কিন্তু সেই ফার্স্ট ইয়ারে প্রবলেমস অফ ফিলোসফি সম্পর্কে বই তোমরা জানতে পারছো। তারপর আজকে আমি তোমাদেরকে একটা আলোচনা করার চেষ্টা করব, যেহেতু আমি বুদ্ধিবাদটা পড়াবে জয়নাল আবেদিন স্যার। এখানে যে যে দার্শনিক বৃন্দ আছেন তাদেরকে পড়াবেন জয়নাল আবেদিন স্যার। আর আধুনিক যুগটা, যেটা আধুনিক যুগের যে সমস্ত দার্শনিক আছে সেখান থেকে জয়নাল স্যার পড়াবেন। যেমন স্পিনোজা আছে, লাইবনিজ আছে, ফিক্টে, শেলিং, হেগেল, এই সমস্ত দার্শনিকদেরকে নিয়ে তাদের মতবাদ নিয়ে আলোচনা করবেন। আর আমি তোমাদের যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অভিজ্ঞতাবাদ। তো যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার ক্লাসটি আজকে হয়তো তোমরা মনোযোগ সহকারে শুনবে। আমি বেসিক কিছু জিনিস নিয়ে আজকে আলোচনা করব তোমাদের সাথে, যেগুলো আসলে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা মনোযোগ সহকারে আমার জাস্ট কথাগুলো শুনবে। যেহেতু প্রথম ক্লাস, এই জন্য আমি স্লাইডে যাচ্ছি না, বেসিক কিছু কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবো আজকে। তোমরা বুদ্ধিবাদ কি, অভিজ্ঞতাবাদ কি সে সম্পর্কে তোমরা জানো, তারপর আমি একটু বুঝি। আমরা জ্ঞান কি, জ্ঞানের উৎস কি, জ্ঞানের কিভাবে আমরা পাই, এ সম্পর্কিত দর্শনে কিন্তু বিভিন্ন মতবাদ আছে নাকি। তার মধ্যে সবচেয়ে অন্যতম দুটো মতবাদ হচ্ছে বুদ্ধিবাদ আর হচ্ছে অভিজ্ঞতাবাদ। এই বুদ্ধিবাদীরা কি বলেন যে আমরা জ্ঞান কিভাবে পাই, আমাদের জ্ঞানের উৎসটা কি, কোথা থেকে জ্ঞান আসে। বুদ্ধিবাদীরা কি বলবেন যে আমাদের সমস্ত জ্ঞানের উৎস হচ্ছে বুদ্ধি, আমরা যত ধরনের জ্ঞান পাই সব বুদ্ধি থেকে আসে। আর অভিজ্ঞতাবাদী দার্শনিকরা বলবেন যে আমাদের সমস্ত জ্ঞানের উৎস হচ্ছে বুদ্ধি, আমরা যাই জানি, যে সম্পর্কে জ্ঞান লাভ করি সবগুলো আমাদের কিসের থেকে আসে, অভিজ্ঞতা থেকে আসে, অভিজ্ঞতাবাদীরা বলবেন। আর বুদ্ধিবাদীরা বলবেন যে না, আমাদের সমস্ত জ্ঞানই আসেন কোথা থেকে, বুদ্ধি থেকে। বুদ্ধিবাদীরা যেহেতু বুদ্ধিকে তারা স্বীকার করে নেন, তার মানে বোঝা যাচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী যে তারা তার মানে হচ্ছে তাদের অপোজিট যে সাইডটা অভিজ্ঞতাবাদ, তাদেরকে তারা কি করবে, সমালোচনা করবে। একদম পয়েন্ট টু পয়েন্ট বুঝে নাও যে বুদ্ধিবাদী দার্শনিক যারা, তারা বুদ্ধিকে জ্ঞানের একমাত্র উৎস মনে করবেন, তাদের নিজেদের মতবাদকে তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে তারা কি করবেন, তাদের বিপরীত যে মতবাদ আছে তাকে অবশ্যই তারা কি করবেন, সমালোচনা করবেন। এরই ধারাবাহিকতায় বুদ্ধিবাদীরা শুধু বুদ্ধিবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন,
আর অভিজ্ঞতাবাদীরা তাদের অভিজ্ঞতার সাহায্যে জ্ঞানের উৎসকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। এই দুই ধরনের মতবাদকে আবার সমন্বিত করে আরেক ধরনের মতবাদ আছে, সেটাকে সমন্বয়ী বাদ বলে বা সেটাকে বিচারবাদ বলেন। আর এই বিচারবাদের বিখ্যাত একজন দার্শনিক আছেন, ওর নাম কি? ওর নাম হচ্ছে ইমানুয়েল কান্ট। এই ইমানুয়েল কান্ট উনি হচ্ছেন এই বিচারবাদী দার্শনিক। বিচারবাদী কেন? কারণ বুদ্ধিবাদ আর অভিজ্ঞতার মধ্যে কি করেছেন? সমন্বয় করেছেন। তোমরা এটা কিন্তু জানো, ঠিক আছে? তোমরা কিন্তু এটা ফার্স্ট ইয়ারই পড়েছ। তারপরেও আমি জাস্ট তোমাদের একটু কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি আজকে। তোমাদের বিস্তারিত আলোচনা আজকে যাবো না, প্রথমে বলে নিয়েছি। তো এই বুদ্ধিবাদীরা বলবেন যে জ্ঞানের একমাত্র উৎস হচ্ছে বুদ্ধি, আর অভিজ্ঞতাবাদীরা বলবেন জ্ঞানের একমাত্র হচ্ছে অভিজ্ঞতা। এই দুইজন মতবাদকে সমন্বয় করে ইমানুয়েল কান্ট বলতেছেন না, শুধু বুদ্ধি যেমন জ্ঞান দিতে পারে না, তেমন অভিজ্ঞতাও শুধু জ্ঞানের যথার্থ এবং সুনিশ্চিত জ্ঞান দিতে পারে না। আমাদের সুনিশ্চিত এবং যথার্থ জ্ঞানের জন্য অবশ্যই বুদ্ধি এবং অভিজ্ঞতা দুটো সমন্বয় দরকার। এমন একজন দার্শনিক হচ্ছেন আমাদের কে? ইমানুয়েল কান্ট। এই ইমানুয়েল কান্টকেও আমি পড়াবো, আমরা পড়বো, আমি সেই সিলেবাসটাই পড়াবো। আর এই যে বুদ্ধিবাদী দার্শনিক বিন্দু আছেন যাদেরকে আধুনিক যুগে যারা, তাদেরকে পড়াবেন জয়নাল স্যার। আর আধুনিক যুগের যারা অভিজ্ঞতাবাদী দার্শনিক আছেন তাদেরকে পড়াবো আমি বুদ্ধিবাদ সম্পর্কে, যেহেতু আমার এটা একটা রিলেটেড কিছুটা আমি তোমাকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি প্রথম থেকে। দেখো, এই বুদ্ধিবাদের ধারণাটা প্রাচীনকালে প্রথমে দেন হচ্ছে গ্রিক দার্শনিক সক্রেটিস। তার আগেও বুদ্ধিবাদের প্রাক সক্রেটিস যুগেও বুদ্ধিবাদের চর্চা হয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা বেসিক্যালি প্রাচীনকাল থেকে সক্রেটিসকে বেসিক্যালি আমরা শুরু করি, বা আমাদের যেটা আমরা জানার চেষ্টা করি, আলোচনায় আনার চেষ্টা করি। প্রাচীনকালে সক্রেটিসই বুদ্ধিবাদের প্রাচীনকাল থেকে শুরু করেন। তার মতে বুদ্ধি, তার একটা সংজ্ঞা দিয়েছেন বা আমি দেওয়ার চেষ্টা করছি যে বুদ্ধি সম্পর্কে তিনি কি বলেছেন। তিনি বলেছেন সব রকমের জ্ঞানই আমরা পেয়ে থাকি সাধারণ ধারণার সাহায্যে এবং সার্বিক ধারণা গঠিত হয় বুদ্ধি দ্বারা। তার এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা বেসিক তোমাদের অনেক সময় দেখা যায় আমরা ভাইবাতে ধরি, ক্লাসে ধরি, বলতে পারো না, কিন্তু আমি এই জন্য এই জিনিসটা এই লাইনটা আমি এখানে উল্লেখ করে দিয়েছি যেন তোমাদের জন্য বোঝার সুবিধা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বিষয়টা খেয়াল করো, কেমন? তো এই যে আমি এই লাইনটা তোমাদের এইখানে যে আমি যে এটা পেজটা দিচ্ছি, এটা তোমাদের যেহেতু আমার সিলেবাসে নাই, আমার অংশে নাই, তারপর জনসের অংশ আছে, কিন্তু আমি তোমাদেরকে এটা সম্পর্কে বোঝানোর চেষ্টা করছি, কারণ এইটা তোমার খুবই নোট করে রাখবে। আর আমার অভিজ্ঞতাগত অংশ থেকে তো আমি পড়াবোই, সেটা আমি আলাদা করেই পড়াবো। তোমরা এই অংশটাও ভালো করে পড়বে, কারণ তোমাদের ক্লাসের প্রশ্নগুলো অনেক কিছুই জানো না। সুতরাং আমি এক লাইনের মাধ্যমে কার কি ধারণা, কে কোন বিষয় নিয়ে আলোচনা করেছে আমি বোঝানোর চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। তাহলে সক্রেটিস কি বলতেছেন? সব রকমের জ্ঞানই আমরা পেয়ে থাকি কিসের মাধ্যমে? সাধারণ ধারণার সাহায্যে এবং সার্বিক ধারণা গঠিত হয় আমাদের কিসের দ্বারা? বুদ্ধির দ্বারা। তার মানে বোঝানোর চেষ্টা করতেছেন আমরা যা সম্পর্কে জ্ঞান লাভ করি সেটা তার মূল উৎস হচ্ছে কি? বুদ্ধি। বুঝতে পারছো? আচ্ছা, এরপর হচ্ছে এই সক্রেটিসেরই ছাত্র প্লেটো, উনি কি বলতেছেন? যে সব ধরনের জ্ঞানই আমরা সার্বিক ধারণার সাহায্যে পেয়ে থাকি এবং বুদ্ধির সাহায্যে আমাদের সার্বিক ধারণা গঠন করি। একই কথা বলছেন তিনিও, কিন্তু বুদ্ধিবাদের কথা বলতে গিয়ে একই কথাই বলেছেন যে আমরা সব ধরনের জ্ঞানই আমরা সার্বিক ধারণার সাহায্যে পেয়ে থাকি এবং বুদ্ধির সাহায্যে আমরা সার্বিক ধারণা গঠন করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো সক্রেটিস যেটা যেভাবে বলার চেষ্টা করেছেন, প্লেটো কিন্তু একই লাইনেই চলেছেন, একই ধারাবাহিকতায় চলেছেন, যে কিসের ক্ষেত্রে? জ্ঞানের ক্ষেত্রে তারা বুদ্ধিকেই মেনে নিয়েছেন। এটা কাদেরকে বললাম? প্রাচীন যুগের দুজন দার্শনিক। যদিও আমাদের প্রাচীন যুগ নিয়ে আলোচনা না, কিন্তু তোমাদের জাস্ট একটু কনসেপ্ট দেওয়ার জন্য, সাধারণ আলোচনার জন্য আমি ওই অংশটা আলোচনা করলাম। এবং মধ্যযুগের একজন দার্শনিক এই বুদ্ধিবাদের আলোচনা করেছেন, তিনি ছিলেন মধ্যযুগের সেন্ট অগাস্টিন। সেন্ট অগাস্টিন আমি তোমাদেরকে পড়িয়েছি ফার্স্ট ইয়ারে, এবং তিনিও এই বুদ্ধিবাদের কথা আলোচনা করেছেন। তিনি বলেন চেতনার সব উপাত্ত আসে বহির্জগৎ থেকে। তার মানে মধ্যযুগের একজন দার্শনিককে পেলাম যিনি বুদ্ধিবাদী দার্শনিক, তার নাম হচ্ছে সেন্ট অগাস্টিন। তোমরা এটাকেও ভালো করে একটু গেদার করবে। আচ্ছা, এরপর আধুনিক যুগে আসি, যেটা আমাদের সিলেবাসে পাঠ্য এবং আমরা সিলেবাস অনুযায়ী সেটা পড়বো। আধুনিক যুগে দার্শনিক, কয়েকজন দার্শনিক আছেন
সুপ্রিয় শিক্ষার্থী, এরপর হচ্ছে আমি কি বলবো, আধুনিক যুগে আসলাম। আধুনিক যুগে এসে দেখা যাচ্ছে ডেকার্ট, স্পিনোজা, গল্ফ, লাইবনিজ, ইমানুয়েল কান্ট, ফিchte, শেলিং, হেগেল এরাও বুদ্ধিবাদী দার্শনিক ছিলেন, এরাও বুদ্ধিবাদ নিয়ে আলোচনা করেছেন। এগুলো সম্পর্কে হয়তো স্যার ধারণা দিবেন, ধারণা দিবেন তোমাদেরকে। এই জন্য আমি এগুলোর বিস্তারিত আলোচনা করি নাই, কারণ তোমাদেরকে আমি শুরু থেকে আনার চেষ্টা করেছি, এবং মাঝের অংশটা তো তোমরা প্রত্যেকটা দার্শনিকের মধ্যে আলোচনার মধ্যে পেয়ে যাবা। যাই হোক, এখন হচ্ছে দেখা যাচ্ছে যে বুদ্ধিবাদীদের দার্শনিকদের মধ্যে ডেকার্টের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। ডেকার্ট কিন্তু অন্তর্ধারণা বা সহজাত ধারণাকে সুনিশ্চিত সত্য ও অনিবার্য সত্য বা জ্ঞান হিসেবে গ্রহণ করেছেন। এই আধুনিক যুগের একজন দার্শনিক ডেকার্ট, তিনি বুদ্ধি হিসেবে কি বলেছেন, যে অন্তর্ধারণা বা সহজাত ধারণা হলো সুনিশ্চিত ও সত্য অনিবার্য জ্ঞান, যা আসে একমাত্র বুদ্ধি দ্বারা। তার মানে তিনি বুদ্ধিবাদের একজন অন্যতম প্রবর্তক। আচ্ছা, এরপর স্পিনোজা, বর্ক, লাইবনিজ, তাদের সম্পর্কে হয়তো তোমরা আরো জানতে পারবে। তাদের বুদ্ধিবাদের সবারই মূল কথা ছিল বুদ্ধির সাহায্যে শুধু যথার্থ ও সুনিশ্চিত জ্ঞান অর্জন করা সম্ভব। তার মানে তারা মনে করেন আমাদের বুদ্ধিতে এমন কিছু অন্তর্ধারণা রয়েছে যেগুলো স্বতঃসিদ্ধ, অবশ্য স্বীকার্য এবং সন্দেহাতীত। এই ধরনের জ্ঞানকেই পাওয়া যায় শুধু একমাত্র বুদ্ধির দ্বারা। কারা বলছেন? এই বুদ্ধিবাদী দার্শনিকরা। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থী, যেহেতু আমার বুদ্ধিবাদী অংশটা আমার না, সুতরাং আমি তারপর ধারণা দেওয়ার চেষ্টা করছি তোমাদের সাথে। এইবার হচ্ছে আমি আমার যে পার্টটা, সে সম্পর্কে আমি তোমাদের নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে অভিজ্ঞতাবাদ। আচ্ছা, অভিজ্ঞতাবাদ কি? সুপ্রিয় শিক্ষার্থী, অভিজ্ঞতাবাদ হচ্ছে এমন এক মতবাদ যে মতবাদে মনে করা হয় যে জ্ঞানের একমাত্র উৎস হচ্ছে অভিজ্ঞতা, বা আমাদের সকল জ্ঞানের উৎস হচ্ছে অভিজ্ঞতা। আমাদের যে কোনো জ্ঞান হয় আমাদের অভিজ্ঞতার মাধ্যমে, ইন্দ্রিয়ের মাধ্যমে, আমাদের সংবেদনের মাধ্যমে। এই ধরনের যে মতবাদ প্রচলিত, সেই মতবাদকে বলা হয় অভিজ্ঞতাবাদ। এই অভিজ্ঞতাবাদের মধ্যেও কয়েকজন দার্শনিক আছে। সে প্রাচীনকালে যদি বলি আমি, ইতালি, সেখান থেকে অ্যারিস্টটলকে অভিজ্ঞতাবাদী দার্শনিক বলা যায়। হ্যাঁ, এরপর যদি আমি মধ্যযুগে আসি, তাহলে মধ্যযুগের কিছু দার্শনিক আছেন, যেমন ইবনে সিনা আছে, ইবনে তুফাইল আছে, বেকন আছে, হবস আছে। তো এই ধরনের দার্শনিকরা হচ্ছে অভিজ্ঞতাবাদী দার্শনিক। হ্যাঁ, তবে সবচেয়ে আধুনিক যুগের যে দার্শনিকগুলো আছেন, যেমন আমি যাদেরকে পড়াবো, সেটা হচ্ছে জন লক, বার্কলি, হিউম, তারপর হচ্ছে ফ্রান্সিস বেকন। এদের সম্পর্কে হচ্ছে আধুনিক যুগের আলোচনা, এবং তারা অভিজ্ঞতাবাদ সম্পর্কে কি বলার চেষ্টা করেছে আমি তোমাদেরকে নিয়ে একটু আলোচনা করি এখন, কেমন? তারা যে কথা বলেছেন যে অভিজ্ঞতার মূল কথা হচ্ছে কি, অভিজ্ঞতাবাদদের মূল কথা হচ্ছে অভিজ্ঞতা বা ইন্দ্রিয় প্রত্যক্ষণই হচ্ছে কি, যে জ্ঞান লাভের একমাত্র উপায়। তারা কি বলছেন, যে অভিজ্ঞতা বা ইন্দ্রিয় প্রত্যক্ষণই হচ্ছে কি একমাত্র জ্ঞান লাভের আসল কথা, মূল কথা। তার মানে তারা অভিজ্ঞতাবাদীরা কি অভিজ্ঞতাকে জ্ঞান লাভের একমাত্র উৎস ধরেছেন। তারা অভিজ্ঞতাবাদ আলোচনা করতে গিয়ে যে সমস্ত বিষয় তুলে আনেন, সেগুলো আমি একটু জাস্ট তোমাদেরকে সামনে আলোচনা করার চেষ্টা করছি। অভিজ্ঞতাবাদ অনুসারে অভিজ্ঞতা পূর্ব কোনো সহজাত ধারণা হিসেবে অসীমত্ব, তারপর হচ্ছে নিত্যতা, আত্মা, ঈশ্বর, স্বজ্ঞা, অন্তর ধারণার মতো স্বতঃসিদ্ধ কোনো বোধ শক্তি আমাদের থাকে না বা নেই। এ ধরনের কোনো ধারণা থাকে না। কারণ একজন বিখ্যাত অভিজ্ঞতা দার্শনিক জন লক বলেছেন, একেবারে সহজ কথায় বলেছেন, যে জন্মের সময় মানুষের মন থাকে একদম অলিখিত একটা সাদা কাগজের মতো। সুতরাং এইখানে কোনো ধরনের ধারণা থাকা কথা না। একদম মানুষের মনটা জন্মের সময় থেকে কিভাবে, অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লক তিনি সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আমাদের মনে আমাদের বুদ্ধিতে কোনো ধরনের ধারণা থাকে না। আমরা কি করি, জন্মের সময় আমাদের মন থাকে কিভাবে, অলিখিত একটি সাদা কাগজের মতো আমাদের মন থাকে, সেখানে কোনো ধরনের ধারণা আমরা থাকি না। যেরকম ধারণার কথা বুদ্ধিবাদীরা স্বীকার করেন, সে ধরনের কোনো ধারণাই আমাদের কিসে নাই, আমাদের জন্মের সময় থেকেই আমরা পাই না। তাহলে আমরা যে এই সমস্ত যে ধারণাগুলোর কথা বলছি, অসীমত্ব, নিত্যতা, সত্যতা, এই সমস্ত ধারণা আমরা কোথা থেকে পাই? জন লোকের মতো এগুলো আমরা অভিজ্ঞতার মাধ্যমে পাই, আমরা ইন্দ্রিয় প্রত্যক্ষণের মাধ্যমে পাই। আমরা জন্মের আগে ধরনের কোনোভাবেই আমাদের বুদ্ধিতে এগুলো থাকে না। জন লক সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এই ধরনের ধারণা আমাদের
কোনোভাবে থাকে না। সুতরাং আমাদের সমস্ত জ্ঞানের উৎস হচ্ছে কি? অভিজ্ঞতা। এটা কিন্তু অভিজ্ঞতাবাদী দার্শনিকরা বলছেন। আচ্ছা, অভিজ্ঞতাবাদীগণ জ্ঞান লাভের জন্য আরোহ পদ্ধতি, পরীক্ষণ, নিরীক্ষণ, প্রকল্প গঠন, নির্বাচন, বর্জন ইত্যাদির উপর নির্ভর করেন। তারা যে জ্ঞান লাভ করেন অভিজ্ঞতাবাদী দার্শনিকরা, এই জন্য তারা এই জিনিসগুলো কি করেন? বাস্তবসম্মত এই পরীক্ষণগুলো তারা করে থাকেন। আচ্ছা, তাদের দাবি এইসব পদ্ধতির সাহায্যে সার্বিক ও অমূর্ত ধারণা সুনিশ্চিত জ্ঞান লাভ করা সম্ভব হয়। অভিজ্ঞতাবাদীরা এই সমস্ত পদ্ধতির মাধ্যমে যে জ্ঞান লাভ করেন সেগুলোকে তারা সুনিশ্চিত জ্ঞান হিসেবে তারা আখ্যায়িত করার চেষ্টা করেছেন। আচ্ছা, অভিজ্ঞতাবাদ অনুসারে পূর্বদর্শিত সংশ্লেষক বচনকে স্বীকার করা যায় না, বরং অনিবার্য বচন মাত্রই হলো বিশ্লেষক বচন। এটা একটু পরে বিশ্লেষণ করবো। এটা আমার যখন আমি পড়াবো, গান পড়াবো, তখন আমি সংশ্লেষক বিশ্লেষক সম্পর্কে আরো তোমাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, অভিজ্ঞতাবাদগণ জ্ঞানের উৎস হিসেবে যে বক্তব্য প্রদান করেন তা হলো বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে অভিজ্ঞতায় ছিল না। অর্থাৎ সব জ্ঞানী অভিজ্ঞতা প্রসৃত। বুঝতে পারছো? বুদ্ধিতে এমন কিছুই নেই যা কি পূর্বে অভিজ্ঞতায় ছিল না। আমার বুদ্ধিতে যে সমস্ত জ্ঞান এখন আমি পাচ্ছি, কি জ্ঞান পাচ্ছি? ঈশ্বর, নিত্যতা, অসীমতা, এই যে আমি যে সমস্ত গুণের কথা বুদ্ধিবাদীরা বলেন, কালো ধলা, কালো সাদা, মন্দ, তারপর হচ্ছে যে কোনো কালার গন্ধ, এগুলো আমি যে পাচ্ছি, এই ধরনের বুদ্ধিতে এমন কোনো ধারণা নেই যা আমার আমি পূর্ব অভিজ্ঞতা অর্জন করি নাই। তার মানে তারা বোঝানোর চেষ্টা করতেছেন আমার বুদ্ধিতে যা আছে সবই আমার কোনো না কোনো ভাবে আমি অভিজ্ঞতা সেগুলো অর্জন করেছি। আমি যে ধারণার কথা বলি না কেন, যে রঙের কথাই বলি না কেন, সবই আমি কিভাবে পেয়েছি? সবই আমি পেয়েছি আমার পূর্বের অভিজ্ঞতার মাধ্যমে। আমার বুদ্ধিতে এখন আমার বুদ্ধির মধ্যে এমন কোনো কিছুই নাই যেগুলো আমি পূর্বের জন্ম থেকে পেয়ে আসছি। বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থী? আশা করি তোমরা বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করছো। আচ্ছা, অভিজ্ঞতাবাদীগণ আরো মনে করেন জ্ঞান লাভের সময় মন প্রথমে নিষ্ক্রিয় থাকে এবং আমরা যখন জ্ঞান লাভ করি তখন আমাদের মনটা কি থাকে? নিষ্ক্রিয় থাকে। এই আমরা কিভাবে মনটা থাকে নিষ্ক্রিয়? আমাদের মন বা বুদ্ধি নিষ্ক্রিয় থাকে। আমাদের অভিজ্ঞতায় বিভিন্ন সংবেদন হয়, বিভিন্ন পর্যবেক্ষণ হয়, এইগুলোর মাধ্যমে আমরা প্রত্যক্ষণ হয়, এগুলোর মাধ্যমে তখন আমার সেই মন সেই সম্পর্কে কি করে? জ্ঞান লাভ করে। আচ্ছা, অভিজ্ঞতাবাদ অনুসারে নৈতিকতা একান্তভাবে ব্যক্তিগত ব্যাপার। কাজে নৈতিকতা নিয়ে কোনরূপ মানে যে আমাদের যে নৈতিকতার বিষয়টা, বা আমাদের অনেক সময় বলে না যে এই জ্ঞানটা আমার আসলে কিভাবে হইলো, এই জ্ঞান তো নৈতিকতা বা মূল্যবোধ, এই জ্ঞান এটা শুধু টোটালি আমাদের একান্ত বিষয়। যেমন আমাদের, তাহলে তোমরা প্রশ্ন করতে পারো, স্যার আমরা তো তাহলে আল্লাহকে দেখি নাই, তাহলে আমরা কিভাবে বুঝবো যে আল্লাহ আছে বা নাই? শুধু এই সম্পর্কে মতভেদ রয়েছে, যে কিছু বিষয়ে আমাদের মতভেদ রয়েছে দার্শনিকদের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে মতভেদ রয়েছে, যে তারপর অভিজ্ঞতাবাদী দার্শনিকরা বলবেন যে ঈশ্বর নাই। এদিক থেকে কিন্তু তারা নাস্তিক অভিজ্ঞতাবাদীরা, যে তারা যেহেতু বলতেছে যে সব দার্শনিক না, সব কিছু কিছু দার্শনিক আবার ঈশ্বরকে করেছেন, স্বীকার করেছেন। যেমন বার্কলে, উনি কিন্তু ঈশ্বরকে স্বীকার করেছেন, যদিও উনি অভিজ্ঞতাবাদী দার্শনিক। হ্যাঁ, তো তিনি কিন্তু স্বীকার করেছেন। তো অভিজ্ঞতাবাদী দার্শনিক হচ্ছে যেটা আমি দেখবো সেই সম্পর্কে জ্ঞান হয়। তাহলে তোমরা প্রশ্ন করতে পারছো, স্যার আমরা আল্লাহকে তো দেখি না, তাহলে কি আল্লাহর জ্ঞান নেই আমাদের? হ্যাঁ, অবশ্যই আছে। সেটা একটা আমাদের এই জায়গাটা সমালোচনা আছে, বুদ্ধিবাদী এবং অভিজ্ঞতাবাদীদের মধ্যে সমালোচনা আছে। একমাত্র ঈশ্বর যে সৃষ্টিকর্তা, তাকে আমরা সবসময় একটু সাইড করে নিয়ে নিই। তারপরে তাহলে আমরা কি বুঝতে পারছি যে আমাদের অভিজ্ঞতায় যে জ্ঞানগুলো হয় সেইগুলি একমাত্র জ্ঞানের উৎস যারা অভিজ্ঞতাবাদী দার্শনিক তারা স্বীকার করছেন। কারণ বুদ্ধিবাদীরা যে সমস্ত ধারণার কথা বলছেন যে নিত্যতা, অসীমতা, এই জিনিসগুলো আমাদের কখনোই কি আমাদের অভিজ্ঞতার বাইরে নয়। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকে আমার লেকচারটা খুব সুন্দরভাবে বুঝেছো এবং বোঝার চেষ্টা করেছো। আমি বেশি হয়তো আলোচনা করবো না, আজকের মতো এতটুকুই থাকবো, কারণ হচ্ছে তোমাদের প্রথম
মোটামুটি এই পর্যন্ত রাখবো। এই কারণ হচ্ছে আজকের ক্লাসটা দীর্ঘ করবো না, যেহেতু প্রথম ক্লাস, তোমাদের হয়তো বুঝতে একটু সমস্যা হবে। আমি টোটাল ক্লাসটা যেটা এতক্ষণ আলোচনা করলাম সেটা সম্পর্কে আরেকটু সামারি করছি। যে আমরা আধুনিক দর্শনের যে পার্টটা, সেটা আমি মূলত সে পার্টটা অভিজ্ঞতাবাদী এবং বুদ্ধিবাদী দার্শনিক দুই ক্যাটাগরিতে সিলেবাস সাজানো আছে। সেই সিলেবাসের আলোকে আমি মূলত অভিজ্ঞতাবাদী যে সমস্ত দার্শনিক আছে তাদেরকে আমি পড়াই, তাদের মতবাদ পড়াই। জন লক, ইমানুয়েল কান্ট, হিউম, এদেরকে আমি পড়াবো। বার্কলি, এদেরকে আমি পড়াবো। আর যে বুদ্ধিবাদী যে অংশটা আছে সেটা তোমাদের জয়নুল আবেদিন স্যার পড়াবেন। সেখানে স্পিনোজা, লাইবনিজ, ইমানুয়েল কান্ট, শেলিং, হেগেল এরা আছেন। হ্যাঁ, তোমাদেরকে এই সম্পর্কে স্যার হয়তো আলোচনা করবেন। আমি যে এতক্ষণ যে আলোচনা করলাম বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদ, সেই অভিজ্ঞতাবাদে আমরা বুদ্ধিবাদে গিয়ে আমরা কি পেলাম, যে বুদ্ধিবাদীরা মনে করেন যে জ্ঞানের একমাত্র উৎস হচ্ছে বুদ্ধি। আমাদের সমস্ত জ্ঞানই আমরা কি পাই, বুদ্ধি থেকে পাই। আমাদের যে অসীমত্ব, নিত্যতা, সত্যতা, এই সমস্ত জ্ঞানগুলো আমাদের আগে থেকেই বুদ্ধির মধ্যে প্রতীত আছে। এই ধরনের ধারণা আমরা বুদ্ধির মাধ্যমে পেয়ে থাকি। আমাদের অভিজ্ঞতার মাধ্যমে এই ধরনের ধারণা আমরা কখনোই অর্জন করতে পারি না। কারণ এই ধরনের আমরা যেমন ঈশ্বর, এই সমস্ত ধারণাগুলো কিভাবে পাই আমরা, আমাদের আগে থেকেই বুদ্ধিতে এগুলা গেঁথে আছেন। এই দাবিটা করতেছেন কারা, বুদ্ধিবাদী দার্শনিকরা। আর তারা অবশ্যই অভিজ্ঞতাবাদীদের সমালোচনা করেন যে আমরা অভিজ্ঞতার মাধ্যমে কোনো ধরনের জ্ঞান হয় না। হ্যাঁ, আর অভিজ্ঞতার মাধ্যমে যদি কোনো জ্ঞান লাভও করি, সেই জ্ঞানটা হচ্ছে কি, ভ্রান্ত জ্ঞান। এটা বুদ্ধিবাদী দার্শনিকরা বলতেছেন। আমি জাস্ট একটু সর্বোচ্চ একটু আলোচনা করছি তোমাদের সংক্ষেপে। তো অভিজ্ঞতাবাদী দার্শনিকরা এসে আবার বুদ্ধিবাদীদেরকে উল্টা বলেছেন, না, যে আমাদের সুনিশ্চিত এবং যথার্থ জ্ঞান, সার্বিক যে জ্ঞান হয়, সেটা একমাত্র অভিজ্ঞতার মাধ্যমেই হয়। আমাদের জন্মের সময় কি থাকে, আমাদের মনটা থাকে সাদা কাগজের মতো, সেখানে কিছুই থাকে না। একটা সাদা কাগজ যেমন কোনো কিছুই থাকে না, সেইখানে আমরা লেখার পরে সেই সাদা কাগজটা পড়ে যায়, বিভিন্ন ইনফরমেশন দেয়। আমাদের মনটাও সেরকম, আমাদের জন্মের সময় কোনো কিছুই থাকে না, সেটা সাদা কাগজ হিসেবে আমাদের মন থাকে। আমরা অভিজ্ঞতার পরে এসে আমাদের সেই সাদা কাগজটা ভরে ফেলি, আমরা অনেক জ্ঞান লাভ করি। সেটা অভিজ্ঞতার বিভিন্ন ধারণার মাধ্যমে, বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে, অনুবীক্ষণের মাধ্যমে, যাই হোক, সেটা বিভিন্ন সংবেদন, এগুলোর মাধ্যমে আমরা কি পাই, এই জ্ঞান লাভ করি। সেটা সম্ভব হয় শুধু একমাত্র অভিজ্ঞতার মাধ্যমে। এই ধরনের দাবি করতেছেন কি অভিজ্ঞতাবাদী দার্শনিকরা। অভিজ্ঞতাবাদী দার্শনিক আবার বুদ্ধিবাদীদের সমালোচনা করেছেন। তো সুতরাং সুপ্রিয় শিক্ষার্থী, এই দুই ধরনের মতবাদকে আবার একজন দার্শনিক সমন্বয় করেছেন, ইমানুয়েল কান্ট। তিনি আবার তিনি হচ্ছেন দুই ধরনের মতবাদকেই সমন্বয় করে তার বিচারবাদী দর্শন প্রতিষ্ঠা করেছেন। সেটা আমি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে পড়াবো। তো আজকের মতো মোটামুটি এই পর্যন্তই, যেন তোমরা এতটুকুই বুঝতে পারো। তোমাদের অল্প কিছু আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তোমরা বাসায় ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। আর অবশ্যই বাইরে গেলে মাস্ক ব্যবহার করবা। তোমরা যেহেতু ছোট মানুষ, ভ্যাকসিন নেওয়ার এখনো তোমাদের ক্রাইটেরিয়া হয় নাই। আর যদি কোনো কারণে ভ্যাকসিন তোমাদের জন্য প্রয়োগ হয়ে যায় বা তোমাদের ক্রাইটেরিয়াতে চলে আসে, 18 বছরের উপরে চলে আসে, তাহলে অবশ্যই তোমরা ভ্যাকসিন দিয়ে নিবে। আর নিরাপদে থাকবে, আমার জন্য দোয়া করবে। তোমাদের সাথে দেখা হবে আবার। আজকের মধ্যে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।